125 মিলিলিটার এইখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসাবে এইখানে জমা হয় প্রথমে। তারপরে এখান দিয়ে এই 125 মিলিলিটার এই রাস্তা দিয়ে আসতে থাকে, এই রাস্তা দিয়ে আসতে থাকে। এখন প্রতি মিনিটেই যদি 125 মিলিলিটার করে রক্ত, মানে রক্ত থেকে 125 মিলিলিটার পানি বের হয়ে মূত্র আকারে বের হয়ে যেত এই পাশ দিয়ে, তাইলে আমাদের বেঁচে মানে মারা যাওয়ার জন্য খুব বেশি টাইম লাগতো না। অথবা বেঁচে থাকতে চাইলে ওই যে পাইপ নিয়ে ঘুরতে হবে সারাদিন। একটা পাইপ থাকবে, পানি খাবো আর সারাদিন পানি খাবো আর পেশাব হবে। তো এই পদ্ধতিতে মানে এই সমস্যায় যাতে না পড়ি সেই কারণে হয় কি, এই 125 মিলিলিটার পরিশ্রুত তরল মানে ফিল্টার তরল যেটা এইখান দিয়ে ফিল্ট্রেশন হয়ে এইখান দিয়ে আসছে, সেই 125 মিলিলিটারের 125-এর 124, আমার কলমটা কোথায় গেল, 124 মিলিলিটারই আমাদের আবার পুনরায় এইখান থেকে ফিরে মানে এইখান থেকে বের হয়ে এই নালীতে প্রবেশ করে, মানে এই আর্টারিতে প্রবেশ করে। অর্থাৎ এই দেখো এই আর্টারিটা এইখান দিয়ে এসে এইখান দিয়ে ঘুরে 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 এইখান দিয়ে কেন এর সাথে কেন পেঁচানো এই আর্টারিটা, এর সাথে এই কারণে পেঁচানো কারণ এইখান থেকে এই যে যে টিউবিউল আর এই যে হেনলির লুপ, এই হেনলির লুপ থেকে অতিরিক্ত পরিমাণে পানি এবং অন্যান্য বস্তু বের হয়ে আবার পুনরায় এই যে যে আর্টারিওল আছে অথবা ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারির ভিতরে আবার পুনরায় প্রবেশ করবে। কতটুকু? 125 মিলিলিটার এই টিউব দিয়ে নামতেছিল, এই এর ভিতরে এই নামতে পার হতে হতে 124 মিলিলিটার এই টিউবের ভিতর থেকে বের হয়ে পুনরায় আবার এই ক্যাপিলারি কর্তৃক শোষিত হয়ে যাবে। আর এই ক্যাপিলারি যেহেতু এই টিউবিউলকে পেঁচায় আছে, কোনো কিছুতে কোনো কিছু পেঁচিয়ে থাকলে সেটাকে বলা হয় পেরি। তো এটা এক প্রকারের ক্যাপিলারি। কেমন ক্যাপিলারি? পেরি টিউবিউলার ক্যাপিলারি, অর্থাৎ টিউবিউলকে পেঁচিয়ে আছে, এটার নাম পেরি টিউবিউলার ক্যাপিলারি। এই যে ক্যাপিলারি গুলো, তো এই ক্যাপি এই ক্যাপিলারি গুলোর কাজ কি? পুনরায় যাতে ওই 125 মিলিলিটারের ভিতরে বেশিরভাগই আবার পুনরায় ও শোষণ করে রক্তে ফিরিয়ে নিতে পারে। এই কারণে প্রতি মিনিটে তাইলে কত মিলিলিটার রক্ত তৈরি মানে মূত্র তৈরি হচ্ছে? 1 মিলিলিটার, জাস্ট 1 মিলিলিটার প্রতি মিনিটে মূত্র তৈরি হচ্ছে। 125 মিলিলিটার এইখানে মোট 1200, এই সংখ্যাগুলো একটু মনে রাখো, মোট 1200 এইখান দিয়ে পাস হয় এই আর্টারিওল দিয়ে। আর তার ভিতরে 125 মিলিলিটার হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার হিসেবে এই ক্যাপসুলার স্পেসে জমা হয়, যেটা পরবর্তীতে এইখান দিয়ে যেতে থাকে টিউবুলের ভিতর দিয়ে। আর এই টিউবুলের ভিতরে 125 মিলিলিটারের ভিতরে 124 মিলিলিটার পুনরায় শোষিত হয় এই যে যে ক্যাপিলারি কর্তৃক, পেরিটিউবুলার ক্যাপিলারি যেটাকে বলতেছি। আর 1 মিলিলিটার মাত্র এইখান দিয়ে যেতে যেতে মাত্র 1 মিলিলিটার পার মিনিট এইটা এইখান দিয়ে মূত্র আকারে এই যে যে ইয়েটা আছে, কালেক্টিং ডাক্ট আছে, এই কালেক্টিং ডাক্টে মূত্র আকারে প্রবেশ করে 1 মিলিলিটার পার মিনিট। এই বিষয়টা বোঝা গেছে শিহাব, অমিয়া, মনীষা? এখন আমাদের আঁকাজোকা শেষ। এই যে যে বিষয়টা, এটাকে বলতেছি প্রথমে আমাদের মূত্র তৈরির 3টা ধাপ। একটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, যেটা এইখান থেকে এই যে যে ক্যাপিলারির ভিতর থেকে এই গ্লোমেরুলার স্পেসে এসে জমা হয়েছিল, এটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। আর এইটা আবার পুনঃশোষিত হয়েছে, এইটার নামই পুনঃশোষণ। কারণ এটা হচ্ছে এর এর ভিতরে প্রথমে টিউবুলের ভিতরে প্রবেশ করে, পরে পুনরায় আবার শোষিত হয় রক্তে, এই জন্য এটার নাম পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন ইংলিশে বললে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এইখান দিয়ে তো রক্ত প্রবাহিত হচ্ছে, এই ক্যাপিলারি গুলো দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই ক্যাপিলারি গুলো রক্ত প্রবাহিত হওয়ার সময় এইখানে যখন আলট্রা ফিল্ট্রেশন হয়, এই জায়গাটাতে যখন আলট্রা ফিল্ট্রেশন হয়, তখন মানে যত পদার্থ বের হয়ে যাওয়া উচিত সবাই বের হয়ে যায় না। তার ভিতরে কিছু পদার্থ আবার এখানে থেকে যায়, অর্থাৎ এই যে যে ক্যাপিলারি, এই পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে নিচের দিকে নামতে থাকে। তো তখন হয় কি, এইখানে এইখানে আলট্রা ফিল্ট্রেশন হইতে পারেনি, তাই কি তখন যখন এইখানে আসে তখন এই পেরিটিউবুলার ক্যাপিলারি হইতে ওই বস্তুগুলো বের হয়। বের হয়ে কি হয়? এই যে যে এর ভিতরে প্রবেশ করে, টিউবুলের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সিক্রেশন। এই সিক্রেশনের মাধ্যমে পেরিটিউবুলার ক্যাপিলারি হতে প্রয়োজনীয় যে অপ্রয়োজনীয় যে বস্তু পেরিটিউবুলার ক্যাপিলারিতে থেকে গেল, সেই বস্তুগুলো পুনরায় এইখান থেকে ক্ষরণ হয়ে প্রবেশ করে টিউবুলের ভিতরে। এটার নাম হচ্ছে সক্রিয় ক্ষরণ, অর্থাৎ
পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে বের হয়ে সেই অপ্রয়োজনীয় বস্তুটা টিউবিউলের ভিতরে ঢুকে গেল, এখানে ব্যবস্থা থাকে ঢুকে যাওয়ার মতো, কোনো অসুবিধা নেই। তাহলে এই তিনটা প্রক্রিয়া। এক নাম্বার হচ্ছে মূত্র তৈরির প্রথম প্রক্রিয়া হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেশন। এই যে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, এটা গেল। আর এই আলট্রা ফিল্ট্রেশনটা হয় কোথায়? এই যে গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলার যে স্পেসটার কথা আমরা এতক্ষণ বলতেছিলাম, এইটা হচ্ছে গ্লোমেরুলার সেই স্পেস। আর এখানে ক্যাপিলারি থাকে প্রচুর পরিমাণে পেঁচানো, এটা হচ্ছে ইফারেন্ট, আর এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে এফারেন্ট। এখানে ক্যাপিলারি অর্থাৎ গ্লোমেরুলাস, আর এইটা হচ্ছে গ্লোমেরুলার স্পেস, যেটা অর্থাৎ ক্যাপসুলার স্পেস। আর এইখান দিয়ে এই যে টিউবুলের ভিতরে নিচে চলে যাচ্ছে। এখান দিয়ে যাওয়ার সময় এটা আবার পুনরায় হচ্ছে পুনঃশোষণ হবে। তাইলে দ্বিতীয় পর্যায়ে ছিল পুনঃশোষণ, অর্থাৎ যখন এই হেনলির লুপে যাচ্ছে, এটা যখন হেনলির লুপে আসতেছে, তখন এটা আবার পুনরায় এইখানে পুনঃশোষণ হচ্ছে। আর পুনঃশোষণ গেল। আর পুনঃশোষণ হওয়ার পরে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে সক্রিয় ক্ষরণ। এইখানে আরেকটা আছে, সক্রিয় ক্ষরণ কোথায় গেল? এই যে টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। এটা কি হয়? পুনরায় এখানে ক্যাপিলারি গুলো আঁকে নাই, ক্যাপিলারি গুলো কোথায় আছে? এ- এখানে তাকে নাই, এই যে ক্যাপিলারি আছে। এই যে ক্যাপিলারি গুলো, এই ক্যাপিলারি থেকে যেগুলো অপ্রয়োজনীয় বস্তু কিন্তু ক্যাপিলারিতে থেকে গেছে, সেগুলো আবার পুনরায় এই টিউবুলের ভিতরে প্রবেশ করবে। এটার নাম হচ্ছে সক্রিয় ক্ষরণ। এই তিনটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। যে মূত্র তৈরির প্রক্রিয়াটা কি সবাই বোঝা গেছে? এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে? শিহাব কথা বলো, মনীষা বলো, আপু কোনো অসুবিধা আছে? শোনা যাচ্ছে? অমিয়া? হ্যাঁ শিহাব বলো। সমস্যা তো নাই, ওই যে মাঝখানে ওই যে একটু আগে যাও ভাইয়া। কোন জায়গায়? আগের ওই যে বইতে বইতে? ওই যে ইয়েটা, এই যে 3D ছবিতে। এই যে এটা, এই যে এটা। হ্যাঁ, ওই যে এই যে আহ, ওই যে বলেন আবার এখান থেকে আসে ওই যে এই যে রক্ত জালক না কি বলে এটা, হ্যাঁ এটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। পেরিফেরাল যে এটা, পেরিটিউবুলার ক্যাপিলারি। পেরিটিউবুল টিউবিউলার ক্যাভিটি থেকে ওই যে ভিতরে যে ওই লুপে আসলো না, হ্যাঁ ওই লুকানো। সিস্টেমটা একটু যদি রিপিট করতাম। হ্যাঁ এই হয় কি, এইখান দিয়ে তো রক্ত নিচের দিকে যাবে, এইভাবে যে পাস হবে। এবং পাস হওয়ার সময় এর ভিতরেও মানে সব পদার্থ তো আর এখানে হয়নি। এখানে যতগুলো পদার্থ এইখানে ফিল্ট্রেশন হওয়ার কথা ছিল, দেখা যাচ্ছে কি যে সব পদার্থ আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে এই পথে প্রবেশ করেনি। এখন যখন সব পদার্থ আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে এই পথে প্রবেশ করেনি, অথবা সবকিছু এই পথে প্রবেশ করতেও পারে না, অনেক কিছু আছে সেগুলো রক্তে থেকে যায়। আবার সেগুলো যাতে দেহ থেকে বাইরে বের হয়ে যাওয়ার একটা সিস্টেম তো লাগবে। তো সেটা দেহ থেকে বাইরে বের হয়ে যাওয়ার সিস্টেম হচ্ছে এই এইখান দিয়ে যখন রক্তটা পাস হয়ে যেতে থাকবে, কারণ এই রক্ত পাস হয়ে আবার ফিরে এসে এই পাশ দিয়ে আবার আসে। তো এইখান দিয়ে যখন রক্তটা পাস হয়ে যেতে থাকবে, তখন এর ভিতরে যে অপ্রয়োজনীয় বস্তুগুলো এখনো রয়ে গেছে, যেগুলো এইখানে আলট্রাফিল্ট্রেশন হইতে পারে নাই, সেইগুলো এইখান থেকে ক্ষরিত হয়ে অটোমেটিক এর ভিতরে ঢুকে যাবে। কারণ এই যে যে জায়গাটা, এই যে যে স্পেসটা এখন ফাঁকা না, এই জায়গায় বিশেষ এক প্রকারের তরল থাকে, যে তরলটা এই যে যে জিনিসগুলো এর ভিতরে থাকে, যেটা টিউবিউলের ভিতরে অর্থাৎ পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে বের হয়ে টিউবিউলের ভিতরে ঢুকতে সাহায্য করে। তখন কি কি পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে কোন কোন জিনিসগুলো বস্তুগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে বের হয়ে এই যে যে নালীর ভিতরে অর্থাৎ টিউবিউলের ভিতরে ঢোকে, সেগুলো সামনে আছে লেখা। এই বিষয়ে আর কিছু শিহাব বলো। আচ্ছা, এই যে প্রথমে দেখতেছি যে এখান থেকে একটু লাল, তার মানে হয়তো বা এটা আহ এই যে অক্সিজেন তো রক্ত এরকম কিছু লাল, এটা কিছু। লাল, এটা আর লাল পাই। পরে হচ্ছে হ্যাঁ এটা নীল, লাল পাই। এটা যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর পরে রং এটা চেঞ্জ হচ্ছে কি, করছে কেন? এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে আর্টারি, আর এটা ভেইন। লাল যে জায়গায় দেখবা কোনো কিছু আসে মানে ইয়ে থেকে হার্ট থেকে আসার সময় সেটাকে আর্টারি বলে না? হুম হুম হুম। তো এটা হচ্ছে আর্টারি, হার্ট থেকে আসতেছে, এটা আবার হার্টের দিকে ফিরে যাচ্ছে, এটা ভেইন। কোন জায়গায় লাল হইলে সেটা হচ্ছে আর্টারি। আর যদি হলুদ হয় তাহলে সেটা হচ্ছে ভেইন। আর কিছু শিয়াব? ভাইয়া আর কিছু না।
আর কিছু না। অমিয়া, আসো? হ্যালো হ্যালো, অমিয়া অমিয়া, জি ভাইয়া আছি। বলো বলো, কথা বলো। জি কথা বলার ভাইয়া। আগে, কথা বলার আগে মিউট করে দিলে তো হবে না। বলো কি সমস্যা, কোন জায়গায় বোঝোনি? না ভাইয়া, সমস্যা হচ্ছে না। তাহলে আমারে বুঝাই দাও, প্রশ্ন করি আমি। করবো প্রশ্ন অমিয়া? ওইভাবে তো বলতে পারবো না, আপনি বুঝাচ্ছেন সেই আমি বুঝাচ্ছি, সব বুঝে যাচ্ছ তাই তো? মানে একটু একটু আর কি, মানে এগুলো সমস্যা আছে। বোঝার চেষ্টা করতেছো, গুড, কোনো অসুবিধা নেই। মনীষা, আসো? জি ভাইয়া। তুমি একটু দেরি করে ফেলছো তো কোনো অসুবিধা নেই, যা বুঝালাম এইটুকুই। শোনো, যখন এই পাশ দিয়ে, মনীষা শোনো, এই পাশ দিয়ে যখন রক্ত প্রবেশ করে, এইখান দিয়ে রক্ত প্রবেশ করে করে এই পাশ দিয়ে কিছু প্যাচ খায়, খেয়ে আবার এই পাশ দিয়ে বের হয়ে যায়। আর এইখানে এমন একটা সিস্টেম আছে, এর ভিতরে রক্তের যে অতিরিক্ত পদার্থগুলো, সেইগুলো এই স্পেসে এসে জমা হয়। এখানে একটা স্পেস আছে, এটা যে স্পেসটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, এই স্পেসে এসে জমা হয়। আর যে যেখান থেকে পরবর্তীতে এইখান থেকে রক্ত, মানে রক্ত বলতে এইটা হচ্ছে রক্ত এর মধ্যে দিয়ে যায়, রক্তের কণা সহ, রক্ত রস সহ এর ভিতর দিয়ে যায়। কিন্তু অতিরিক্ত যে পানি এবং অন্যান্য পদার্থ যেগুলো দেহ থেকে বের করে ফেলতে হবে, সেইগুলো হচ্ছে এই টিউবওয়েলের ভিতর দিয়ে ঢোকে। এটা হচ্ছে মূত্র তৈরি হচ্ছে, হ্যাঁ। এখন এইখান দিয়ে যাওয়ার সময়, এটা হচ্ছে আলট্রাফিল্ট্রেশন হলো, অনেক পদার্থ 1 মিনিটে 125 মিলিলিটার চলে আসলো এই টিউবের ভিতরে। কিন্তু 125 মিলিলিটার তো আর আমাদের মূত্র হবে না, তার ভিতরে 124 মিলিলিটার আবার এই যে যে হেনরির লুপ দিয়ে পার হচ্ছে, এই পার হওয়ার সময় এইখান থেকে বের হয়ে এইখানে এই যে যে ক্যাপিলারি আছে পেঁচানো, এই পেরিটিউবুলার ক্যাপিলারিতে 125-এর ভিতরে 124 মিলিলিটার আবার বের হয়ে যাবে, যে ওই রক্তে চলে যাবে। আর 1 মিলিলিটার মিনিটে এই এর ভিতর দিয়ে পাস হয়ে মূত্র তৈরি হবে মাত্র 1 মিলিলিটার। এখন হয় কি, এইখানে যখন রক্ত থাকে, মানে রক্ত এইখানে যখন হয়, ফিল্ট্রেশন হয়, তখন সব পদার্থ, মানে সব বর্জ্য পদার্থ এর ভিতরে ঢুকতে পারে না, অর্থাৎ এই পথে সব বর্জ্য পদার্থ আসতে পারে না। অনেক বর্জ্য পদার্থ আছে যেটা রক্ত দিয়ে এই পাশ দিয়ে যাইতে থাকে। তখন হয় কি, যেগুলো এইখানে পরিস্রাবণ মানে ফিল্ট্রেশন হইতে পারে নাই, সেইগুলো এইখানে আসে। এইখানে এসে এইখান থেকে আবার ক্ষরিত হয়ে এর ভিতরে প্রবেশ করে, টিউবের ভিতরে প্রবেশ করে। এইটুকু কি বুঝছো? হ্যাঁ বুঝছি এটুকু। এইটাই হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। অর্থাৎ রক্ত থেকে পানি সহ অতিরিক্ত বর্জ্য পদার্থগুলো যেগুলো প্রয়োজন না, সেগুলো এর ভিতরে প্রবেশ করলো। এখন বেশি পরিমাণে প্রবেশ করছে, এই কারণে আবার কিছুটা বাইরে, মানে আবার রক্তে ফিরে গেছে। এটা হচ্ছে রক্তনালী, ক্যাপিলারি যেটা, এইটা রক্তনালীর ভিতরে ফিরে গেছে। আর রক্তনালীতে যেগুলো অতিরিক্ত ছিল, যেগুলো এইখানে ফিল্ট্রেশন হতে পারে নাই, সেগুলো আবার পুনরায় এর ভিতরে প্রবেশ করছে। এই তিনটা হচ্ছে প্রক্রিয়া, এটাকে বলতেছে আলট্রা ফিল্ট্রেশন। আর এখান থেকে যেটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়াটাকে বলতেছে হচ্ছে আহ পুনরায় পুনরায় অ্যাবজর্পশন, অর্থাৎ রিঅ্যাবজর্পশন, পুনঃশোষণ। আর এখান থেকে যে অতিরিক্ত পদার্থগুলো ছিল এখানে যাইতে পারি নাই, সেগুলো আবার যেহেতু এর ভিতরে ঢুকতেছে, এটাকে বলতেছে সক্রিয় ক্ষরণ। এইটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। এই এই সিস্টেমটা বুঝলেই সব বুঝে গেলা, এর ভিতরে আর না বুঝার কিছু নাই, এই অধ্যায় ধরে বুঝে গেছো এইটুক যদি বুঝে থাকো। আচ্ছা ভাইয়া, এই যে তো দেখতেছি 1200 মিলিলিটার পানি, এই রক্ত আসতেছে, আর হচ্ছে তার থেকে আপনার তোমার হচ্ছে 125 মিলিলিটার হচ্ছে এই যে লুপের ভিতরে ঢুকতেছে, তার থেকে 124 হচ্ছে তোমার হচ্ছে আবার ফিরে যাচ্ছে ওই, আর হচ্ছে 1 মিলিলিটার হচ্ছে তোমার হচ্ছে মূত্র হিসাবে তৈরি হচ্ছে, তাই না? তো সব সময় কি 1 মিনিটে 1 মিলিটারই মূত্র উৎপন্ন হবে? ও হ্যাঁ, এর সেটা থেকে কি হচ্ছে আমরা বেশি সামনে হতে পড়বো। পারে না? সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে যখন পানি খাই, তখন ওই যে যে কিডনি বুঝতে পারে যে শরীরে পানির পরিমাণ প্রয়োজনের থেকেও বেশি, তখন এইটা মিনিটে নির্দিষ্ট পরিমাণ উৎপন্ন করে। সেটা আমরা সামনে পড়বো, সে যাচ্ছে সেখানে, অসুবিধা নেই। দেখা যাচ্ছে পানি কম রোজার সময় বিকাল বেলা, তখন বুঝতে পারে যে শরীরে পানি কম, তখন মিনিটে 1 মিলিলিটারও হয় না, তখন আরো কম হয়। এখন কত, কোন সময় কোন কন্ডিশনে কতটুকু হয়, এটা সামনে আসতেছে। এইটুকু বুঝতে পারছো নাকি তাই বলো। মনীষা, এইটুকু কি ক্লিয়ার হয়েছে মনীষা? হ্যাঁ ভাই, এটুকু ক্লিয়ার হয়েছে। গুড, এইটা যদি বুঝে থাকো তাহলে গুড। এই অধ্যায় তার বোঝার কিছু নেই, এবার আমরা শুধু রিডিং পড়ে যাব, কিছু কিছু তথ্য আছে সেগুলো মুখস্থ করবা শুধু। যে যদি পানি কম খাই, তাহলে এখানে তো জেনারেল আমরা যতটুকু পানি খাই দিনে, তাতে কতটুকু 1 মিলিলিটার মূত্র উৎপন্ন হয় মিনিটে। এখন আমরা পানি যদি বেশি খাই, তাহলে তো অবশ্যই একটু বেশি মূত্র উৎপন্ন হওয়া উচিত। আর যদি আমরা কম খাই, অবশ্যই কম কম মূত্র উৎপন্ন হবে। এখন কতটুকু খাইলে কেমন উৎপন্ন হবে, এই ধরনের কিছু তথ্য আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা একটু বইতে দেখার চেষ্টা করি। গেল।
আচ্ছা, আমরা এটা আগে বুঝে আসি। সেটা হচ্ছে নেফ্রনের বিভিন্ন অংশ। বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, আমরা হচ্ছে এটা, আচ্ছা বোম্যান্স ক্যাপসুল, যেটা ক্যাপসুল কোনটা, এটা আগে আমরা মুছে নেই। এটা হচ্ছে ক্যাপসুল, এই জায়গাটা হচ্ছে ক্যাপসুল। তো ক্যাপসুলের কাজ কি? ক্যাপসুলের কাজ আলট্রাফিল্ট্রেশন করে ক্যাপসুল, আর রক্তের পরিশ্রুত তরল এবার হচ্ছে এইখান দিয়ে কি কি পরিশ্রুত হয়, এইখান দিয়ে কি কি চলে যেতে পারে, এই যে ফিল্ট্রেশন কি কি হয়। দুইটা জিনিস এখান থেকে ফিল্ট্রেশন হয় না, এই জিনিসটা একটু মনে রাখবে। একটা হচ্ছে প্রোটিন অথবা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কখনো এইখান দিয়ে পরিশ্রিত হয়ে এই পাশ দিয়ে চলে যাবে না। অ্যামিনো অ্যাসিডটা তুলনামূলক আকারে বড়, যেটা এইখান দিয়ে বের হয়ে ক্যাপিলারি থেকে বের হয়ে এই পাশ দিয়ে যাইতে পারে না। আর একটা হচ্ছে রক্তকণিকা। এই দুইটা বাদে সবকিছু এ পাশ দিয়ে চলে যায়। গেল এই প্রোটিন ছাড়া। গ্লোমেরুলাসের কাজ কি? আলট্রা ফিল্টার হিসাবে কাজ করে, অর্থাৎ পেঁচানো পেঁচানো নালিকা ওইটাই মূলত আলট্রা ফিল্ট্রেশন করে। বৃক্ক নালিকা, নালিকা বলতে ওই যে তিনটা নালিকা যেটা যেটা আছে। বৃক্ক নালিকার কাজ কি? সক্রিয় শোষণ করা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফসফেট ইত্যাদি ইত্যাদি। এখন বৃক্ক নালিকা বলতে কি বোঝায়? ওইটা কোথায় যাচ্ছে, এই যে এটা হচ্ছে নালিকা। এখন নালিকা কি করতে পারে? নালিকা সক্রিয় শোষণ করতে পারে, অর্থাৎ বাইরে থেকে যে জিনিসগুলো আছে, এই যে এইটা যে ছাড়বে, এটা তো একসময় প্রয়োজনীয় অতিরিক্ত পদার্থ এইখান দিয়ে এখানে দেবে। তো এটা তো গ্রহণ করতে হবে। এইটা গ্রহণ হয় একটা সক্রিয় পদ্ধতিতে। এটার নাম বলতেছে হচ্ছে এটার নাম বলতেছে হচ্ছে সক্রিয় শোষণ। কি কি শোষণ করে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফসফেট, পটাশিয়াম, সোডিয়াম, এইসব। নিষ্ক্রিয় শোষণ অর্থাৎ শোষণ করতে শক্তি লাগে না। এগুলো আমরা কিসেরটা পড়তেছি? নিকটবর্তী পেঁচানো নালিকাতে কি কি হয়। সক্রিয় শোষণ করে এই অর্থাৎ এইগুলো শোষণ করতে সক্রিয় শোষণ অর্থাৎ শক্তির প্রয়োজন হয়। আর নিষ্ক্রিয় শোষণ এই যে যে পদার্থগুলো, পানি, অ্যালকোহল, ক্লোরাইড আয়ন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো শোষণ করতে ওর কোনো প্রকারের শক্তি খরচ হয় না। নিকটবর্তী পেঁচানো নালিকার যখন ক্ষরণ হয়, এই ক্ষরণে এই জিনিসগুলো ক্ষরণ হয়। তারপরে হেনলির লুপে সক্রিয় শোষণ হয় কি কি, অর্থাৎ শক্তি খরচ করে শোষণ হবে কি কি, শক্তি ছাড়া শোষণ হবে কি কি, ক্ষরণ হবে কি কি। এই যে দূরবর্তী পেঁচানো নালিকায় একই ব্যাপার, সংগ্রাহী নালিকায় একই ব্যাপার, যে সক্রিয়করণ, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই যে যে কি কি ঘটনা ঘটে, এই ঘটনাগুলো এই জায়গা থেকে একটুখানি দেখে রাখতে হবে, যে কি কি ঘটনা এখানে ঘটে। এখান থেকে খুব বেশি কোশ্চেন আসতে দেখা যায় না, এই যে কখনোই কোশ্চেন আসেনি এখান থেকে। কোশ্চেন যেখান থেকে আসছিল এখানে লেখা থাকতো, কোশ্চেন যদি আসতো, যে কখনো এখান থেকে কোশ্চেন আসেনি। তবে এইখানে ঘটনাগুলো জেনে রাখতে হবে, যে কি কি ঘটনা এখানে ঘটে। তারপরে রেচনের শরীরবৃত্তি আমরা সামনে আসতেছি, আমরা একটু নেফ্রনের প্রকারভেদ করে আসি। আচ্ছা, নেফ্রন তো সবাই বুঝতে পারছো না? নেফ্রন বুঝতে তো কোনো অসুবিধা নেই। নেফ্রনের কি কি থাকে? এই যে এটা থাকবে, বোম্যান্স ক্যাপসুল থাকবে, গ্লোমেরুলাস থাকবে, অর্থাৎ এটা রেনাল কর্পাসল, আর এই যে রেনাল টিবিউল। টিবিউলের তিনটা অংশ, নিকটবর্তী এটা, নিকটবর্তী এটা হেনলির লুপ, আর এটা দূরবর্তী, এই শেষ। আর এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এবার আহ গেল, এবার নেফ্রন কয় প্রকার হতে পারে? সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, অর্থাৎ কর্টিক্যাল মানে হচ্ছে কর্টেক্স, আর সুপারফিশিয়াল মানে ভাষা, অর্থাৎ কর্টেক্সে যে নেফ্রন গুলো ভেসে থাকে, অর্থাৎ যে নেফ্রন গুলো কর্টেক্সের ভিতরে থাকে, সেগুলোকে বলতেছে কর্টিক্যাল নেফ্রন, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। আর মিড কর্টিক্যাল নেফ্রনের দরকার নেই, ওইটা পরে জাক্সটা মেডুলারি নেফ্রন, যেটা অনেক ডিপ। জাক্সটা মেডুলারি, মেডুলারি বলতে মেডুলার ভিতরে, আর জাক্সটা বলতে ডিপ বোঝাচ্ছে। তার জাক্সটা মেডুলারি বলতে কি, মেডুলার ডিপে যেগুলো থাকে সেগুলো বলতেছে জাক্সটা মেডুলারি নেফ্রন। আমরা একটু ছবিটা দেখি, কিডনির ছবি দেখলে বুঝবো। এই যে এখন এইখানে যখন এই জায়গাগুলোতে যখন এই জায়গাগুলোতে যে নেফ্রন গুলো থাকবে, সেগুলোকে বলতেছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। আর ভিতরের দিকে অর্থাৎ এই যে যে ভিতরের কর্টেক্স মেডুলার যে নেফ্রন গুলো থাকতেছে, সেগুলোকে বলতেছি আমরা জাক্সটা মেডুলারি নেফ্রন। আর মিড কর্টিক্যাল নামে আরেকটা আছে, যেগুলো মাঝামাঝি অবস্থান করে, খুব একটা সুপারফিশিয়ালি অবস্থান করে না, নিচে অবস্থান করে না, এই হচ্ছে ব্যাপার। হয়ে গেল।
নেফ্রন হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে সুপারফিশিয়াল, অর্থাৎ কর্টেক্সের দিকে থাকে, এইটা 85%ই কর্টেক্সে থাকে। আর মিড কর্টিক্যাল মাঝখানে থাকে 5% মাত্র। আর জাক্সটা মেডুলারি অর্থাৎ ডিপে থাকে, মেডুলার ভিতরে থাকে 10% নেফ্রন। এইটা এখন বোঝা হচ্ছে কি যেটা হেনরির লুপ খাটো। এখন এর বৈশিষ্ট্য কি? সুপারফিশিয়াল যেগুলো উপরের দিকে থাকে সেগুলো হচ্ছে হেনরির লুপ, লুপ অফ হেনরি, অর্থাৎ এই যে যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে খুব খাটো, যেগুলো সুপারফিশিয়াল নেফ্রন। আর যেগুলো হচ্ছে মাঝখানে, সেগুলো লুপ খাটো হইতে পারে, লম্বা হইতে পারে, হেনরির লুপ। আর যেগুলো জাক্সটা মেডুলারি, যেহেতু ভিতরে থাকে, এর হেনরির লুপ চরম আকারে লম্বা হয়। কোথায় গেল তা? ভিতরের দিকে ইত্যাদি ইত্যাদি থাকে, হেনরির লুপ অনেক লম্বা। এই যে এর হেনরি লুপ অনেক লম্বা হয়, যেহেতু ভিতরে থাকে 10%। আর মনে করো কি যে বিভিন্ন অবস্থা থাকে, যেমন যখন জেনারেল অবস্থা, মানে সাধারণ, আমরা সাধারণ জীবনযাপন করি, তখন হচ্ছে স্বাভাবিক এই যে যে সুপারফিশিয়াল নেফ্রন, এই জিনিসটা এই যে স্বাভাবিক অবস্থায় মূত্র উৎপাদন করে। প্রশ্ন আসবে যে স্বাভাবিক অবস্থায় কোন নেফ্রন মূত্র উৎপন্ন করে? অবশ্যই সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। আর বিশেষ অবস্থায় বা জরুরি অবস্থায় তো কোন নেফ্রন উৎপন্ন করে, মূত্র উৎপন্ন করে? জাক্সটা মেডুলারি নেফ্রন। এটা একটু মনে রাখতে হবে। গেল। নেফ্রনের কাজ পরিশ্রিতকরণ বা ফিল্ট্রেশন, পুনঃশোষণ। এই যে এইসব তো আমরা পড়লাম এতক্ষণ। আবার হচ্ছে সক্রিয় ক্ষরণ, এই যে নালিকার ক্ষরণ, এটা হচ্ছে নেফ্রনের কাজ। তারপরে হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা। নেফ্রন পিএইচ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আহ, যে আয়নগুলো শরীরে বেশি হয়ে যাবে সেই আয়নগুলো কমায় ফেলা। আচ্ছা গেল, আমাদের দরকার নেই রেচনের শরীরবৃত্তি। রেচনের শারীরবৃত্তি কি? মানব দেহের থেকে অর্থাৎ মানব দেহ বলতে যে কোনো প্রাণী দেহ থেকে রেচন পদার্থগুলো কেমনে বের হয়ে যায়, কি কি শারীরিক প্রক্রিয়া আছে, এটা হচ্ছে শারীরবৃত্তি। আমাদের শারীরবৃত্তি পড়া হয়ে গেছে। শারীরবৃত্ত কি বলতেছে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপন্ন করবে, অর্থাৎ নাইট্রোজেন তো দেহের ভিতরে আছে, নাইট্রোজেন ঘটিত পদার্থ তো দেহের ভিতরে আছে, সেই পদার্থগুলোকে বর্জ্য হিসেবে উৎপন্ন করবে মূলত শরীর। আর সেইটা মূত্রের মাধ্যমে বাইরে বের করতে হবে। এইটা হচ্ছে শরীরবৃত্তি, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন এবং সেটা মূত্র সৃষ্টি করে বাইরে বের করা। এইটা হচ্ছে রেচনের শারীরবৃত্তি। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কেমনে উৎপন্ন হয় এটা আমরা একটু দেখবো এখন। এটা হচ্ছে যারা করছো ভালো করে, তারা তো এমনিই পারার কথা, সবারই পারার কথা আর কি। বিশেষ করে যারা পরিপাকের অধ্যায়টা করা হয়ে গেছে। আমিষ বা আমিষ জাতীয় খাদ্য, যেটা আমিষ জাতীয় খাদ্য এনজাইমের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডে ভাঙে, পরিপাকে অধ্যায়তে আমরা পড়ছি। সেই অ্যামিনো অ্যাসিডটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড যতটুকু প্রয়োজন দেহের, তার বেশি এক ফোঁটাও দেহের ভিতরে থাকে না। গ্লুকোজ বলো, অর্থাৎ শর্করা, চর্বি, এইগুলো দেহের ভিতরে জমা থাকে। কিন্তু অ্যামিনো অ্যাসিড এমন একটা জিনিস যেটা দেহের ভিতরে একটুও জমা থাকবে না। ওইটা যতটুকু প্রয়োজন ততটুকু নিবে, আর যতটুকু কাজ শেষ তো ও বাইরে বের করে দিবে। কেমনে বের করবে? অ্যামিনো অ্যাসিড বেশি হয়ে গেছে, ও ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিন গ্রুপ, অর্থাৎ ডিঅ্যামিনেশন বলতে কি, অ্যামিন গ্রুপটাকে বাইরে বের করে দেয়। এই যে অ্যামিন গ্রুপ বাইরে বের করে দিচ্ছে, এই অ্যামিন গ্রুপটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করবে। এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করবে। বোঝা গেছে বিষয়টা? আবার বলতেছি, আমিষ জাতীয় খাদ্য এনজাইম দ্বারা ভেঙে পরিপাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে। অ্যামিনো অ্যাসিড যেহেতু দেহে মানে সঞ্চিত থাকে না, যতটুকু প্রয়োজন ততটুকু দেহ ব্যবহার করবে। অপ্রয়োজনীয়টুকু অ্যামিনো অ্যাসিড, যেহেতু অ্যামিন এবং অ্যাসিড মানে অ্যামিন গ্রুপ এবং অ্যাসিড, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যাসিড হচ্ছে কিটো অ্যাসিড, আর অ্যামিন গ্রুপ এই যে, তো এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যাসিড আর অ্যামিন গ্রুপ আলাদা করে ভেঙে ফেলা হয়। তো আলাদা করে ভেঙে ফেলা শেষ। এবারে কিটো অ্যাসিড যা হয় হোক, এই অ্যামিন গ্রুপের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে কার্বনিক, সরি, এই যে ইউরিয়া উৎপন্ন করবে, যেটা বাইরে বের হয়ে যাবে। এইটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপাদন আমাদের শেষ। ইউরিয়া নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এবার মূত্র সৃষ্টি কি? মূত্র সৃষ্টির প্রক্রিয়া তো আমরা পড়লাম কি কিভাবে প্রক্রিয়া হয়। ওই যে ইউরিয়া উৎপন্ন হয়ে গেছে, ওই ইউরিয়া কোষ থেকে রক্তে আসে, কোষ থেকে একটু লিখে এটা। ইউরিয়া এটা হচ্ছে কোষ থেকে রক্তে আসবে, আর রক্ত থেকে মূত্র তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে সিস্টেম। গেল। এটা হচ্ছে শারীরবৃত্তি শেষ। এই যে সূক্ষ্ম, এই যে মূত্র তৈরির তিনটা প্রক্রিয়া আমরা শিখছি: আলট্রাফিল্ট্রেশন, টিউবুলার আর হচ্ছে টিউবুলার ক্ষরণ।
পুনঃশোষণ এবং ক্ষরণ। এখন পুনঃশোষণ কোন জায়গায় কতটুকু হয়? মোট 80%ই পুনঃশোষণ হয়ে যায়, তার কোনটা কতটুকু হয়? প্রক্সিমাল বা নিকটবর্তী। এবার হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকায় 60% পুনঃশোষিত হয়। আর হচ্ছে হেনলির লুপ এবং ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা মিলে আর 20% শোষিত হয়। কোথায় কোনটা শোষিত হয় তাই লেখা আছে, যে নিকটবর্তী পেঁচানো নালিকায় সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলো শোষিত হয়। হেনলির লুপে কি কি শোষিত হয়, এখানে কি এগুলো গুরুত্বপূর্ণ না খুব একটা। এবার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এডিএইচ নামে একটা হরমোন আছে, অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেসিস। হ্যাঁ, ডাইউরেসিস এই কথার অর্থ হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়াকে ডাইউরেসিস বলে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক মানে মূত্র তৈরি হবে না। এডিএইচ একটা হরমোন যেটা মূত্র তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তো এই হরমোনটা কোথায় কাজ করে এটা একটু মনে রাখতে হবে। এটা কাজ করে হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকায় এডিএইচ কাজ করে। এডিএইচ এর কাজ কি? মূত্র কম উৎপন্ন করা। আর ডাইউরেসিস, ডাইউরেসিস মানে যে জিনিস মূত্র উৎপন্ন করে, অ্যান্টি ডাইউরেসিস যে জিনিস মূত্র উৎপন্ন হওয়া বাধা দেয়। আর এই যে যে হরমোন অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এ মূত্র উৎপন্ন হওয়া বাধা দেয়। এ কাজ করে কোন জায়গায়? ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকায়। এই যে টিউবুলার ক্ষরণ, কি কি ক্ষরণ হয়? এই যে ক্রিয়েটিনিন ও ইত্যাদি কিছু কিছু পদার্থ এখানে রক্তজালক থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারের সাথে যুক্ত হয়, অর্থাৎ ওই টিউবুলের ভিতরে প্রবেশ করে। এই যে যে আয়ন গুলো, এইগুলোর নাম খুব একটা তোমরা মুখস্থ করতে যাবা না, খবরদার। এগুলো একটু দেখে রাখবা যে হ্যাঁ এই আয়ন এই এই জায়গা থেকে ইয়ে হয়। এই যে ইউরিয়া তৈরি হয়েছে যা হোক ইত্যাদি ইত্যাদি হয়ে এই যে কার্বনিক, কার্বন ডাই অক্সাইড আর মানে অ্যামোনিয়া মিলে ইউরিয়া তৈরি হয়েছে অর্নিথিন চক্রে। রেনাল ধমনী পার হয়েছে এফারেন ধমনী। এফারেন ধমনী কোনটা? যেটা দিয়ে ওই গ্লোমেরুলাসের ভেতরে প্রবেশ করতেছে। গ্লোমেরুলাস হচ্ছে তারপরে ইফারেন ধমনী, এই যে বোমেন্স ক্যাপসুলের গহ্বর। এটা হচ্ছে মূত্র কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। গ্লোমেরুলাস হচ্ছে বোমেন্স ক্যাপসুলের গহ্বর, বৃক্ক নালিকা, সংগ্রাহী নালিকা, পেলভিস, ইউরেটার, মূত্রথলি। এটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে এই যে মেন টিউব, মেন যে এ ধমনী, এটা থেকে এই যে হচ্ছে এফারেন্ট, এটা হচ্ছে এফারেন্ট ভিতরে প্রবেশ করতেছে এফারেন্ট। এটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস থেকে এই যে হচ্ছে সেই স্পেস, এই স্পেস থেকে রেনাল টিউবিউলে প্রবেশ করতেছে। এই টিউবিউল থেকে আস্তে আস্তে এ প্রবেশ করতেছে এই যে সংগ্রাহী নালিকার ভিতরে প্রবেশ করতেছে। এই সংগ্রাহী নালিকার ভিতরে প্রবেশ করার পর, সংগ্রাহী নালিকার ভিতরে প্রবেশ করার পর এটা চলে যাচ্ছে হচ্ছে রেনাল পিরামিড টিরামিড হয়ে, এই যে সংগ্রাহী নালিকার ভিতরে প্রবেশ করার পর সেইগুলো এই যে রেনাল পিরামিড হয়ে ঢুকতেছে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে এই যে যে রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে ইউরেটার, ইউরেটার থেকে নিচে ব্লাডার, ব্লাডার থেকে বাইরে। এটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এখানে লেখা আছে। এই যে বৃক্ক নালিকা, সংগ্রাহী নালিকা থেকে বৃক্কীয় নালিকা, বৃক্কীয় নালিকা থেকে বোমেন, সরি উল্টো যাচ্ছি কেন, সংগ্রাহী নালিকা, তারপরে বৃক্কের পেলভিস, পেলভিস থেকে ইউরেটার, ইউরেটার থেকে মূত্রথলি, মূত্রনালী, রেচন ছিদ্র, নির্গমন। এটা হচ্ছে এখানে বিষয়। মূত্র, মূত্র কি? মূত্র গাঢ় খর বর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অম্লধর্মী, এটা একটু মনে রাখবা, অম্লধর্মী। রেচন, রেচন থলি মানে মূত্রথলিতে জমা হয়। গড়ে 1.5 লিটার মূত্র ত্যাগ করে। মূত্রের লবণাক্ত, কারণ মূত্রের পরিমাণ বাড়ায়। খাদ্য লবণ খাদ্য খেলে মূত্র বেড়ে যায়, অর্থাৎ লবণ বেশি বেশি খাবা মূত্র বেশি হবে। কিছু কিছু দ্রব্য স্বাভাবিক স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, অর্থাৎ মূত্র উৎপন্ন হওয়া বাড়িয়ে দেয়। এটাকে বলতেছে, ওই ক্ষেত্রে বললাম যে ডাইউরেসিস মানে মূত্র উৎপন্ন হওয়া, তাইলে ডাইউরেটিক যে পদার্থ তাকে বলতেছে মূত্রবর্ধক, মূত্র বেড়ে যায়। যেমন এই এই জিনিসগুলো খাইলে, পানি, লবণাক্ত ইত্যাদি ইত্যাদি খাইলে মূত্র বেড়ে যায়। সর্বোচ্চ 2.5 লিটার পর্যন্ত একটা সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের 2.5 লিটার পর্যন্ত মূত্র উৎপন্ন হয়। কারণ 2.5 লিটারের বেশি যদি হয়, কোনো কিছু পলি অর্থাৎ পলি শব্দ কথাটার মানেই হচ্ছে বেশি। তো কোনো মূত্র যদি 2.5 লিটার পর্যন্ত স্বাভাবিক, 2.5 লিটারের বেশি হলে সেটাকে আমরা বলতেছি পলি ইউরিয়া, অর্থাৎ পলিউরিয়া, অর্থাৎ বেশি মূত্র উৎপন্ন। আর 400 মিলিলিটার হচ্ছে সর্বনিম্ন, মানে কম, কম হলে 400 হয়। আর রোজার সময় টময় 400 হয়। তাহলে এটা হচ্ছে বলতেছে অলিগো, অলিগো মানে কম, অলিগো এই কথাটার মানে কম, অলিগো ইউরিয়া মানে কম মূত্র উৎপাদন। আর এই করতে করতে যদি 100 মিলিলিটারের কম কোনো কারণে হয়, বুঝতে হবে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না। স্বাভাবিক না, এটা একটা অস্বাভাবিক। এটাকে বলতে অ্যানুরিয়া। অ্যানুরিয়া মানে মোট মূত্র উৎপন্ন হচ্ছে না, এরকম একটা পরিবেশ, 100 মিলিলিটারের কম। তো মূত্রের বর্ণ কি? এটুক তো বোঝা গেছে। শিহাব আহমেদ, মনীষা বিশ্বাস, জান্নাতুল অমিয়া, একটুখানি রেসপন্স করো। হ্যাঁ, বলো। বলতেছে যে অনেক সময় দেখা যায় এই যে দাগানো বইগুলাতে, হ্যাঁ,
হ্যাঁ, অনেক তথ্যগুলো এই যে পাশ দিয়ে দাগ দিয়ে একেবারে টেনে দেয়। হ্যাঁ, তাই এই তথ্যগুলো মানে এগুলো একটু এই যে বেশি গুরুত্বপূর্ণ, দাগান, এই যে এগুলো সবই ব্র্যাকেট গুরুত্বপূর্ণ। গুলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবই গুরুত্বপূর্ণ বলেই দেশে, কারণ এর ভিতর দিয়ে দাগালি সব দাগাতে হয়। যেমন এই যে মূত্রের বর্ণ, মূত্রের বর্ণ হালকা হলুদ হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে মূত্রের বর্ণ কেন হলুদ অর্থাৎ হালকা খড় বর্ণের কেন? কারণ মূত্রে ইউরোক্রোম নামক এক প্রকারের রঞ্জক পদার্থ থাকে, রঞ্জক মানে হচ্ছে রং। তো ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকে, যে কারণে মূত্রের বর্ণ হালকা হলুদ হয়। পরিমাণ 600 থেকে 2500, 600 কম অর্থাৎ 400-500 হয়ে গেলে তখন আমরা বলতেছি অলিগো, 2500 বেশি হয়ে গেলে তখন বলতেছি পলি, ইত্যাদি ইত্যাদি। মূত্রের আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ পানির থেকে কত গুণ বেশি ঘন, 1.008, মানে প্রায় পানির কাছাকাছি। কিছু কিছু আয়ন টায়ন থাকে, তো এই কারণে একটুখানি বেশি হয়েছে। বিক্রিয়া, বিক্রিয়া কি করে? তাজা মূত্র একটু অম্লধর্মী হয়, তাজা মূত্র একটুখানি অম্লধর্মী হয়। পিএইচটা গুরুত্বপূর্ণ। গন্ধ কেমন হবে? গন্ধ হবে হচ্ছে অ্যারোমেটিক, অর্থাৎ একটু গন্ধ হয়। গন্ধ হয় আছে ইউরিনোডের উপস্থিতির কারণে। ইউরিনোড একটা পদার্থ, মানে একটা যৌগ, এটার উপস্থিতির কারণে মূত্র একটু গন্ধ হয়। স্বাভাবিক মূত্রকে ফেলে রাখলে, এবার প্রশ্ন মূলত পড়বে কি, স্বাভাবিক মূত্রকে ফেলে রাখলে কেন গন্ধ বের হয়? মানে মূত্রর কিন্তু ঝাঁঝালো গন্ধটা প্রথমে বোঝা যায় না, দেখবা কি, যেখানে পুরাতন মূত্র পড়ে আছে সেইখানে গেলে চরম একটা খারাপ গন্ধ পাওয়া যায়। ওই গন্ধটা স্বাভাবিক সময়, স্বাভাবিক যখন মূত্র ত্যাগ করা হয় তখন ওই গন্ধটা পাওয়া যায় না। কারণ কি? কারণ যখন আমরা স্বাভাবিক মূত্র ত্যাগ করি তখন সেটা ইউরিয়া হিসাবে থাকে, অ্যামোনিয়াটা ইউরিয়া হিসাবে থাকে, যেটা উপরে আমরা এখন দেখে আসলাম। অ্যামোনিয়াটা ইউরিয়া হিসেবে থাকে, আর কিছুক্ষণ পরে ওই যে ক্রিয়া বিক্রিয়া করে ওই অ্যামোনিয়া আবার, মানে সরি, ইউরিয়া আবার অ্যামোনিয়ায় পরিণত হয়। আর ওই অ্যামোনিয়ার কারণে, অ্যামোনিয়া হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ, এই অ্যামোনিয়ার কারণে পুরাতন মূত্র মূত্র যেখানে মূত্র থাকে সেই জায়গাটা চরম গন্ধ হয়ে যায়, এটা অ্যামোনিয়া। মূত্রের রাসায়নিক উপাদান 90, এই এত পার্সেন্ট বেশিরভাগই পানি, 95-100% পানি, 3 থেকে 5% কঠিন পদার্থ। কি কি? ওই যে আয়ন টায়ন থাকে। কি কি আয়ন থাকে? এই যে এইগুলো থাকে। এই চারটা মুখস্থ করা বেশি কঠিন না, তবে যদি কেউ মুখস্থ করতে চাও করতে পারো, তবে আমার মতে মুখস্থ না করা খুব উচিত। কারণ এইখান থেকে শেষ 12-13 সেশনে, অর্থাৎ 10-12 বছর আগে কোশ্চেন আসছে, কিন্তু আমার মতে এ জীবনেও এখান থেকে কোশ্চেন আসবে না, কারণ এসব ফাও জিনিস। তবে ধারণা রাখবা যে ইউরিয়া সব থেকে বেশি থাকে, 2% থাকে মূত্রে, 2% থাকে ইউরিয়া। ইউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি খুব কম কম উপাদান থাকে সব, এখন কোনটা কতটুকু থাকে দেখে নিবা, গুরুত্বপূর্ণ। এইবার অনেক অনেক রোগ হয় যে রোগে মূত্রে অস্বাভাবিক কিছু জিনিস বের হয়ে যায়। যেমন যদি কারো ডায়াবেটিস মেলিটাস হয়, দেখা যাচ্ছে কি যে মূত্রে গ্লুকোজ বের হয়ে যায়, মূত্র দিয়ে গ্লুকোজ বের হয়ে যায়। মানে বিভিন্ন রোগ হওয়ার কারণে মূত্র দিয়ে অনেক কিছু বের হয়ে যায়। আচ্ছা, আমাদের টাইম হচ্ছে 1 মিনিটেরও কম হয়ে গেছে। আমাদের আজকের পড়া এইটা মাধ্যমে শেষ হয়ে যাবে, হ্যাঁ? কারো কোনো কোয়েশ্চেন থাকলে তারপরে করবা, যদিও টাইম 1-2 মিনিট। আচ্ছা, যাও। অনেক অনেক রোগ আছে যে রোগের কারণে মূত্রে কিছু অস্বাভাবিক উপাদান আমরা দেখি। কি? যেমন আমাদের যদি ডায়াবেটিস মেলিটাস হয়, দেখা যায় কি যে মূত্রের ভিতরে গ্লুকোজ, সেটার নাম হচ্ছে, মানে রোগটার নাম হচ্ছে গ্লুকোসুরিয়া। অর্থাৎ এটার উপাদান, মানে মূত্রে যদি গ্লুকোজ থাকে সেই পরিস্থিতিকে বলা হয় গ্লুকোসুরিয়া। প্রোটিন, দেখা যাচ্ছে কি যে বৃক্কে প্রদাহ, লিউকেমিয়া, এই ধরনের রোগ যদি হয়, বৃক্কে প্রোটিন থাকতেছে, এই যে যে কন্ডিশন, এটার নাম বলতেছি প্রোটিন ইউরিয়া। আর বৃক্কে দেখা যাচ্ছে কি যে যদি বৃক্কে বিভিন্ন রোগ অথবা অ্যালকোহলের ক্রিয়া, অর্থাৎ যদি বেশি বেশি কেউ মদ খায়, সেক্ষেত্রে বৃক্কে লিপিড দেখা যায়, অর্থাৎ তেল চর্বি বৃক্কের সাথে পড়া শুরু করে। এই জন্য এটার নাম হচ্ছে লিপুরিয়া। জন্ডিস হইলে মূত্রে বিলিরুবিন থাকে, জেনারেলি মূত্রে বিলিরুবিন থাকে না, কিন্তু জন্ডিস হইলে দেখা যাচ্ছে মূত্রে বিলিরুবিন, বিলিরুবিন ইউরিয়া। এইবার বৃক্কে প্রদাহ, প্রোটিস্টে প্রদাহ বা বৃক্কে আঘাত টাঘাত যদি পাই কেউ, সেক্ষেত্রে মূত্রের সাথে রক্ত, তাইলে এই জিনিসটা জেনে রাখো যে মূত্রের সাথে কখন রক্ত যায়, বৃক্কে যদি প্রবাহ হয়, অথবা প্রোটেস্ট একটা গ্রন্থি আছে মূত্রথলির নিচে, এটা যদি প্রদাহ হয় অথবা বৃক্কে যদি আঘাত পায়, সেক্ষেত্রে বৃক্কে মানে মূত্রের সাথে রক্ত আসে, এটার নাম হিমাচুরিয়া। এইটা হচ্ছে ব্যাপার মোটামুটি। আর যা আছে লাস্টে আর পড়ার মতো তেমন কিছু নেই, এই 3-4 পেজ আছে। ও ডায়ালাইসিস, তাই তো, ডায়ালাইসিস যদিও তোমরা 9-10-এ পড়ছো, তারপর আর একটা ক্লাস নেওয়ার সুযোগ থাকলে আমি সুন্দর করে এটা বুঝাই দেবো, 1 মিনিটের কম আছে যেহেতু। সুতরাং সবাইকে ধন্যবাদ। শিহাব আহমেদ বুঝছো তো মোটামুটি। মনীষা, একটু কথা বলো, কি অবস্থা, বোঝা গেছে ক্লাস?